বন্ধুরা, বাবা মা আর সন্তানের মধ্যে মাঝে মধ্যেই নানান কারণে ঝগড়া অশান্তি মনোমালিন্য হয়। সন্তান তার দিক থেকে ঠিক আর বাবা মা তাদের দিক থেকে ঠিক, কিন্তু তবুও অনেক সময় হিসেব গড়মিল হয়ে যায়। অনভিপ্রেতভাবে কখনো সন্তান হারিয়ে যায়, কখনো মা বাবা। তবে যদি এখানেই ঘটনা শেষ না হয়, যদি মৃত্যুর পরেও বেঁচে থাকে সেই দ্বন্দ্ব, তখনই সে ঘটনা উঠে আসে অলৌকিকে। বন্ধুরা, আমি অমিত। আজকের এপিসোডে এমনই দুটো রোমাঞ্চকর ঘটনা থাকছে তোমাদের জন্য। প্রথম ঘটনাটি শেয়ার করেছে সুমিতাদি। এর জন্য দিদি তোমায় অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, তোমরা চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে দাও। প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো ভাই, আমি তোমার সুমিতাদি। আবার একটা দারুণ ঘটনা নিয়ে চলে এলাম। এটাও আমার সেই বান্ধবী ডলিরই ঘটনা, যে ডলির পিস্তুত দাদার একটা ঘটনা তোমায় বলেছিলাম, যে ওর জেঠিমার মুখাগ্নি করার পর তিনটে পশুর মতো বাচ্চা হয়েছিল। আশা করি মনে আছে। আজ তোমাকে বলবো ডলির নিজের জীবনেরই একটা ঘটনা। ওরা দুই বোন আর এক ভাই, কিন্তু ডলি ছিল সবচেয়ে কর্মঠ। ঘরের কাজ থেকে বাইরের কাজ একা হাতেও সব করত। তো একবার হয়েছিল কি, তখন পুজোর সময়, ওদের পাড়ে তখন পুজোর কাজ চলছে। প্যান্ডেল হচ্ছে, লাইট মাইক লাগানো হচ্ছে। যারা ওই লাইট মাইক লাগাতে এসেছিল, তাদের মধ্যে একটা ছেলের সঙ্গে ডলির আলাপ হয়ে যায়। দুজনেরই দুজনকে ভালো লেগে যায়। অল্প বয়সী দুটো ছেলে মেয়ে, বুঝতেই পারছো। সহজেই দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়। পুজোর সময় একসঙ্গে খাওয়া দাওয়া করে, ঘোরাঘুরি করে দুজন। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ডলির মা বেশ কিছুদিন ধরেই ব্যাপারটা লক্ষ্য করছিলেন। মেয়ের মনটা কেমন যেন উড়ু উড়ু ভাব। এই কাজের নাম করে ওই কাজের নাম করে সেজেগুজে বাড়ি থেকে বেরিয়ে যায়, ফিরে অনেকক্ষণ বাদে। ব্যাপারটা ওনার সুবিধের মনে হচ্ছিল না। শেষে একদিন উনি একটা খবর পান, একজন নাকি ডলিকে একটা ছেলের সঙ্গে কোথায় দেখেছে, আর ছেলেটা নাকি অন্য জাতের। এই শোনার পর ডলি আর যায় কোথায়। এরপর তো রীতিমতো অশান্তি বেঁধে গেল ওদের মা মেয়ের মধ্যে। এটা তাও প্রায় 25-26 বছর আগের ঘটনা। তখন প্রেম জিনিসটাকে মানুষ খুব একটা ভালো চোখে দেখতো না, জাতপাতটাও খুব দেখতো মানুষ। তার উপর ডলির মা ছিলেন একটু অন্য ধরনের মহিলা। লোক লজ্জা, মান সম্মান, জাতপাত এসব খুব মানতেন উনি। ফলে অশান্তি পৌঁছল চরমে। এই সম্পর্ক কিছুতেই উনি মেনে নিতে পারছিলেন না। ডলির ওপর রীতিমতো চাপ সৃষ্টি করেন, যাতে ছেলেটাকে ও ছেড়ে দেয়। কিন্তু অল্প বয়সী ছেলে মেয়েদের প্রেম, জীবন দিতে রাজি, কিন্তু কেউ কাউকে ছাড়তে রাজি নয়। এরপর ডলির বাইরে বেরোনোই উনি পুরোপুরি বন্ধ করে দেন, কিন্তু তাতেও ওদের আটকানো গেল না। বাড়ির অমতেই এরপর ওরা পালিয়ে বিয়ে করল। বিয়ে করে ছেলেটা যখন ডলিকে শ্বশুর বাড়িতে নিয়ে যায়, ওর শ্বশুর শাশুড়ি ওকে মেনে নেননি। বলেছিলেন, কাজ কর্মের ঠিক নেই, দুটো লাইট মাইক লাগিয়ে উনি সংসার বেঁধে বসলেন। নিজের দায়িত্বে বিয়ে করেছিস, নিজের দায়িত্বে খাওয়াই পড়াবি। আমরা তোদের সংসার টানতে পারবো না, মনে রাখিস কথাটা। বলে ওনারা ওদের হাড়ি আলাদা করে দেন। ডলির বর যেটুকু যা আয় করে আনতো, তাই দিয়েই কোন রকমে ওদের সংসার চলত। ওখানেও অনেক রকম অশান্তি, অনেক রকম অত্যাচার সহ্য করতে হতো ডলিকে। আর এদিকে ডলির মা তো বাইরে মুখ দেখাতেই পারছিলেন না।
নানান লোকের নানান কথা, কেউ মুখ টিপে হাসে, কেউ উস্কানি দেয়, বলে ঠিক হয়েছে, বেশি না কুচি ছিল না মহিলার, এর ওর খুব দূরে বেড়াতো, এখন দিয়েছে তো মেয়ে মুখে চুনকাল লেপে, ঠিক হয়েছে। তাই ডলির বিয়ের পরও উনি অনেক চেষ্টা করেছিলেন ডলিকে ফিরিয়ে আনার। ও শ্বশুর বাড়িতে গিয়েও অনেক অশান্তি করেছেন, কাকুতি মিনতি করেছেন, হাতে পায়ে পড়েছেন, ভয় দেখিয়েছেন, কিন্তু কিছুতেই যখন কিছু হলো না, শেষমেশ উনি ছেলেটার নামে থানায় ডায়েরিও করেন যে ওনার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তুলে নিয়ে গিয়েছে ছেলেটা। তারপর ওদের থানায় ধরে আনা হয়। থানার মধ্যেই বিশাল ঝামেলা করে ডলির মা, মেয়েকে খুব মারধর করে, বলে তোর জন্য লোক সমাজে মুখ দেখাতে পারছি না আমি, লোকে আমাদের মুখে থুতু দিচ্ছে, নিজের মা বাপের প্রতি কোনো কি দায় দায়িত্ব নেই তোর? আজ তোকে দুই পক্ষের মধ্যে যে কোনো একটাকে বাঁচতে হবে, হয় আমাদের নয় তোর বর, কোনটা চাস তুই? ওর ভাই বোনেরাও ওকে হাত ধরে অনেক টানাটানি করে, কিন্তু ডলি সাফ জানিয়ে দেয় যে ওর বরের সঙ্গেই থাকবে, ওকে ছেড়ে ও নাকি বাঁচতে পারবে না। তখন ওর মা ওখানে দাঁড়িয়ে কেঁদে কেটে বলেন, তাই তো, তাহলে তুইও শুনে রাখ, আজ থেকে আমাদের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই তোর। আমরা জানবো যে আমাদের এক মেয়ে মরে গেছে, কোনোদিনও আর আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না তুই। যদি কোনোদিন এই খবর পাস যে আমরা মরে গেছি, তাও না, মনে রাখিস। এইসব বলে কয়ে উনি ফিরে আসেন ঠিকই, কিন্তু মন থেকে ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। ওই দিনই উনি বাড়িতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। ডলিদের এই খবরটা জানানো হয়নি, তবুও লোকের মুখে খবর পেয়ে ওরা এসেছিল। তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনেরা ওদের খুব অপমান করে, মায়ের দেহটুকু পর্যন্ত ছুঁতে দেয়নি ওদেরকে। তো এরপর একরকম বাপের বাড়ির সঙ্গে সব সম্পর্কই শেষ হয়ে গিয়েছিল ডলির, কিন্তু তাই বলে ঘটনা এখানে শেষ হলো না। ওরা ওদের মতো থাকতো আর এরা এদের মতো থাকতো, কিন্তু তারই মধ্যে মাঝে মাঝে ডলি যেন ওর মায়ের উপস্থিতি অনুভব করতে পারত। ঘুমের ঘোরে মাঝে মাঝে ওর মনে হতো বাড়ির পেছন থেকে কে যেন কাঁদে, কে যেন ডাকে, কার যেন পায়ের শব্দ শোনা যায়। এইসব কথা ডলি যখন ওর বরকে বলতো, সে তো একই কথা বলতো যে এ তোমার মনের ভুল, মরার আগে উনি এইরকমই করতেন তো, তাই তোমার ওসব কথা মনে পড়ে, ওসব কিছুই না। ডলিও ভেবে দেখতো হয়তো তাই হবে, কিন্তু এরপর এমন কিছু ঘটনা ঘটল যখন আর এটাকে মনের ভুল ভাবার কোনো উপায় ছিল না। যেমন সেবার বৈশাখ মাসে এক জায়গায় কালী পুজো হচ্ছিল, ওর বরের সেখানে মাইক লাগানোর কথা ছিল। যাওয়ার সময় ও বলে গিয়েছিল, তুমি কিন্তু খেয়ে শুয়ে পড়ো, আমার ফিরতে অনেক রাত হবে, বা রাতে নাও ফিরতে পারি, বুঝেছ? তো সেই কথা মতো ডলি রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে ও ভাবছিল মায়েরই কথা, যে মা, এত রাগ তোমার আমার উপর যে আমায় ছেড়ে চলেই গেলে, কতদিন তোমায় দেখিনি, কতদিন তোমার সঙ্গে কথা বলিনি, একবার কি আসতে পারো না মেয়ের কাছে? সব রাগ কি ভুলে যেতে পারো না মা? সবকিছু কি এখনো তুমি মেনে নিতে পারো না? এইসব ভাবতে ভাবতে ডলির চোখটা একটু লেগে আসে। এমন সময় হঠাৎই বাইরে জোর ঝড় ওঠে, সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে। তখন ডলির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই ও খেয়াল করে ওর হাত পা সারাটা শরীর কেমন যেন আড়ষ্ট হয়ে গেছে। তারই সঙ্গে সঙ্গে একটা পোড়া পোড়া গন্ধ ভেসে আসছে।
এত তীব্র গন্ধটা যেন গোটা ঘরের হাওয়াটাই কেমন ভারী হয়ে উঠেছে। মনে মনে তখনও ভাবে, ঘরের মধ্যে কিছু পড়ছে নাকি, আগুন ফাগুন লাগলো নাকি ঘরে। কিন্তু ও যে উঠে দেখবে সেই ক্ষমতা ওর ছিল না। সারাটা শরীর এতটাই অসাড় হয়ে আছে তখন ওর। মনে মনে তখন গজগজ করতে থাকে ওর বরের উপর, কি পুড়ছে পুরুক, ইলেকট্রিকের কোনো তারপার হবে হয়তো, কে জানে, আমিও কিছু ধরবো না তো। গেছে তো কালী পুজোতে, যাক সব পুড়ে ছাড়খাড় হয়ে যাক, আমিও কিছু ধরবো না, পুরুক। এরকম যখন ও আপন মনে গজগজ করছে, এমন সময় ওর ভাসুরের গলা শুনতে পায় ও। উনিও গিয়েছিলেন ওই কালী পুজোতেই। উনি দরজা ঝাঁকিয়ে ওকে ডাকছে, ঠিক যেমন ওর মা ওকে ডাকত, অবিকল সেই রকমই সুরে। কিন্তু ডলি যে সাড়া দেবে সেই শক্তি তখন ওর গায়ে নেই। এরপর ও শুনতে পায় ওর শাশুড়ি মা ওর ভাসুরকে বলছেন, এত রাতে কোত্থেকে আসছিস তুই, আর তোর গায়ে এত পোড়া পোড়া গন্ধ কিসের, আর তোর চোখ মুখি ভাই এরকম দেখাচ্ছে কেন, হ্যাঁ? ওর ভাসুর বলে, আমি তো ক্লাবে ছিলাম, কোথাও তো যাইনি। ও শাশুড়ি এরপর কি বুঝেছিল কে জানে, উঠোনের ঝাঁটাটা দিয়ে এরপর খুব মারতে লাগলেন ওনাকে। সঙ্গে সঙ্গে উনিও ভীষণ চিৎকার করতে লাগলেন, একটা অমানুষিক গলায় চিৎকার। ডলি ঘরের মধ্যে থেকে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছিল সব। কিছুক্ষণ পর আস্তে আস্তে সব শান্ত হয়ে এলো, সেই গন্ধটাও আস্তে আস্তে মিলিয়ে গেল। সাথে সাথে ডলিরও হাতে পায়ে যেন সার ফিরে আসে। তারপর ও বুঝেছিল ওর ভাসুরের উপরে ভর করে আসলে ওর মাই এসেছিল, তাই ওই পোড়া পোড়া গন্ধ ছাড়ছিল। সে রাতে ডলি এমন ভয় পেয়েছিল যে আর কোনোদিনও মাকে ও ডাকার সাহস পায়নি। মরা মানুষকে এমনিও তো ডাকতে নেই, তার উপর তো তিনি ছিলেন আরো ক্ষুব্ধ। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা, দারুণ রোমাঞ্চকর একটা ঘটনা। এবারে চলে যাব আজকে সেকেন্ড ঘটনায়। এটা শেয়ার করার জন্য মনীষা বিশ্বাস কাকিমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, এমন ঘটনা যদি তোমরা এখানে শেয়ার করতে চাও তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি আসাম থেকে তোমার মনীষা বিশ্বাস কাকিমা আবার একটা দারুণ ঘটনা নিয়ে চলে এলাম। বছর কয়েক আগে এটা আমার নিজের সঙ্গে ঘটেছিল। আমার মেয়ে একদিন হঠাৎই আমাকে ফোন করে বলল যে ওর ছেলের নাকি খুবই শরীর খারাপ, নার্সিংহোমে ভর্তি আছে। এই বলে মেয়েটা তো খুব কাঁদতে থাকে। সেই শুনে তখন আমি ওকে বললাম, তুই তো ভাবিস না, ভেঙে পড়িস না, আমি আসছি দাঁড়া। তো আমি গিয়ে এরপর মেয়েকে ছেড়ে দিলাম, কারণ অত লোক ওখানে থেকে লাভ নেই। পেশেন্টের কাছে একজনের বেশি থাকতে পারবে না, নার্সিংহোমের ব্যাপার বুঝতেই পারছো, অনেক রকম রুলস। তো কিছুক্ষণ থাকার পর আমি যখন লাঞ্চ করতে নামবো তখন ভাবলাম যে বাচ্চাটা একা থাকবে, যদি কান্নাকাটি করে, তাই মোবাইলে একটা কার্টুন চালিয়ে ওকে দিয়ে এলাম। এরপর লাঞ্চ করে যখন আবার উঠবো তখন একটা ব্যাপার হলো। হঠাৎই আমার কি হলো কে জানে, আমার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল, সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল আমার। কোন দিক দিয়ে উঠবো, কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ফোনটাও কাছে নেই, আর কাউকে যে জিজ্ঞেস করব তারও উপায় নেই। কেউই এখানে বাংলা বোঝে না, তাই উদ্ভ্রান্তের মতো একবার এদিকে ছুটছি, একবার ওদিকে ছুটছি, আর অঝরে ঘামছি। মাথায় তখন আমার কোনোই কাজ করছিল না। এমন সময় কোত্থেকে
হঠাৎই একজন ভদ্র মহিলা এসে হাজির আমার সামনে। পরিষ্কার বাংলায় আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি চাইল্ড আইসিইউ খুঁজছেন? আসুন এদিকে। বলে উনি আমাকে নিয়ে চললেন। উঁচু লম্বা অপূর্ব দেখতে সেই ভদ্র মহিলা, কপালে একটা বড় সিঁদুরের টিপ, মাথায় ঘন কালো চুল। আমি ভাবছিলাম যে কে ইনি, আমি যে বাঙালি এটাই বা উনি জানলেন কি করে। এখানে হাজারেও একজন বাঙালি পাওয়া যায় কিনা সন্দেহ। তার উপর আমি যে চাইল্ড আইসিইউ খুঁজছি এটাই বা উনি জানলেন কি করে। এত রকম প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়। তো এরপর উনি আমাকে এনে আইসিইউর ভেতরে ঢুকিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আমি পেছন ঘুরে ওনাকে যে ধন্যবাদ জানাতে যাব, তাকিয়ে দেখি সেই ভদ্র মহিলা আর নেই। চোখের নিমেষে কোথায় যেন উধাও হয়ে গিয়েছেন উনি। এদিক ওদিক তাকিয়েও কোথাও খুঁজে পেলাম না আর ওনাকে। তো এই ঘটনাটা অমিত, আজ অব্দি আমি বুঝে উঠতে পারি না যে কে ছিলেন ওই মহিলা। তারপর যে কদিন আমি ওখানে ছিলাম আর একদিনও ওনাকে দেখতে পাইনি আমি। তো এই ছিল বন্ধুরা আজকে সেকেন্ড ঘটনা। আমার মনে হয় কাকিমা তিনি ছিলেন সেই দেবী শক্তি যিনি আপনাকে আর আপনার দিদিকে সেদিন টেনে তুলেছিলেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ঘটনাগুলো তোমাদের কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এবারে গত এপিসোডে কমেন্ট করার জন্য মনীষা বিশেষ কাকিমা, মায়াদি, আশিস কোলে, আরাধ্যা সামন্ত, মিষ্টি দে, মৌসুমী মুখার্জি, সুদেশা সিংহা রয়, বিধান বিশ্বাস, কৃষ্ণা হালদার, সীমা দেবনাথ, ভিলেজ গার্ডিকা, মালবিকা, অরবিন্দ বড়াল, চন্দন চ্যাটার্জি, গীতা গোস্বামী, রূপসী গাঙ্গুলি, স্বপ্না বাজাল, তোমাদের সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের জন্য তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে জ্যান্ত মানুষ জবাই করার একটা বীভৎস ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।